হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ভারতের আইন বিভাগ থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপ কোশ্চেন। ঠিক আছে, আগের ভিডিওতে এই অধ্যায় থেকে কি কি এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে তার সাজেশন আমি দিয়ে দিয়েছি। আজকে এসিকিউ টাইপ কোশ্চেনের সাজেশন দেখবো। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন দেখো যে জিরো আওয়ার কি। এর উত্তর দেখো যে পার্লামেন্ট এবং রাজ্য আইনসভার অধিবেশনের প্রথম পর্বে বেসরকারি কার্যকলাপের সমাপ্তি এবং দ্বিতীয় পর্বের সরকারি কর্মসূচির সূচনা, এই দুই পর্বের মধ্যবর্তী সময়কে জিরো আওয়ার বলা হয়। ঠিক আছে, সেই জিরো আওয়ারের সময়সীমা বলে দিচ্ছি বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। ঠিক আছে, 1 ঘন্টা। নেক্সট কোশ্চেন দেখো যে ছাঁটাই প্রস্তাব কয় প্রকার এবং কি কি। তাহলে উত্তর হচ্ছে ছাঁটাই প্রস্তাব 3 প্রকারের হয়। ঠিক আছে, কি কি? প্রতীকী ছাঁটাই, নীতিগত ছাঁটাই, আর একটা হচ্ছে ব্যয় সম্পর্কিত ছাঁটাই প্রস্তাব বা আর্থিক ছাঁটাই। তাহলে এই যে ছাঁটাই প্রস্তাব কি এবং এই 3 প্রকার ছাঁটাই প্রস্তাব সম্পর্কে যদি তোমরা জানতে চাও, আই বটনের লিঙ্ক দেওয়া আছে বা এই ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তোমরা সেই ক্লাসটি করো, তাহলে তোমরা বুঝে যাবে যে ছাঁটাই প্রস্তাব কি এবং এই 3 প্রকার ছাঁটাই প্রস্তাব সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানে কয়টি তালিকা রয়েছে। তাহলে উত্তর হচ্ছে ভারতের সংবিধানে 3টি তালিকা রয়েছে। সেই 3টি তালিকা কি কি? একটা হচ্ছে কেন্দ্র তালিকা, একটা রাজ্য তালিকা, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা। নেক্সট কোশ্চেন দেখো যে যৌথ দায়িত্বশীলতা কি। তাহলে উত্তর হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রীরা তাদের কাজের জন্য পার্লামেন্টের নিম্ন কক্ষের অর্থাৎ লোকসভার কাছে দায়িত্বশীল থাকেন, যা যৌথ দায়িত্বশীলতাকে বোঝায়। আমাদের যে সংসদীয় শাসন ব্যবস্থা তার মধ্যে যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের 2টি কক্ষ, উচ্চ কক্ষ রাজ্যসভা আর নিম্ন কক্ষ লোকসভা আছে। সেই লোকসভার কাছে কিন্তু মন্ত্রিসভার যে সদস্যরা তারা কিন্তু যৌথভাবে দায়িত্বশীল থাকে, সেটাই হচ্ছে যৌথ দায়িত্বশীলতা। নেক্সট কোশ্চেন দেখো যে অর্থ বিল কোথায় উত্থাপিত হয়। তাহলে উত্তর হচ্ছে অর্থ বিল লোকসভায় উত্থাপিত হতে পারে। মনে রাখবে যে পার্লামেন্টের যে 2টি কক্ষ আছে, রাজ্যসভা এবং লোকসভা, তার মধ্যে কিন্তু আর্থিক বিষয়ে লোকসভার ক্ষমতা বেশি। ঠিক আছে, তাহলে সব সময় যে অর্থ বিল, ঠিক আছে, সেটা কিন্তু লোকসভাতেই উত্থাপিত হয়, রাজ্যসভাতে কিন্তু সেটা উত্থাপিত হতে পারে না। তারপরে কোশ্চেন দেখো যে পার্লামেন্টের স্থায়ী কক্ষ কোনটি। তাহলে উত্তর হচ্ছে পার্লামেন্টের স্থায়ী কক্ষ হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভাকে কিন্তু ভেঙে দেওয়া যায় না। ঠিক আছে, রাজ্যসভার যে সদস্যরা তারা কিন্তু 6 বছরের জন্য কিন্তু নির্বাচিত হয়। ঠিক আছে, আর লোকসভার যে কার্যকাল সেটা হচ্ছে 5 বছর। 5 বছর পর পর লোকসভার নির্বাচন হয়, তাহলে 5 বছর পর পর কিন্তু লোকসভা ভেঙে যায়। আর লোকসভার মন্ত্রিসভার বিরুদ্ধে যদি কোনো অনাস্থা প্রস্তাব অর্থাৎ নো কনফিডেন্স মোশন পাস হয়ে যায় তাহলে কিন্তু আগেই এই লোকসভা ভেঙে যায়। তারপরে কোশ্চেন দেখো যে যুগ্ম তালিকার একটি বিষয় উল্লেখ করো। তার উত্তর হচ্ছে শিক্ষা। শিক্ষা হচ্ছে একটা যুগ্ম তালিকার একটি বিষয়। অর্থাৎ যুগ্ম তালিকা কি? যে এই যুগ্ম তালিকায় যে 52টি বিষয় আছে। ঠিক আছে, মনে রাখবে যে এই যুগ্ম তালিকায় টোটাল 52টি বিষয় আছে। আর এই 52টি বিষয়ে কিন্তু কেন্দ্র এবং রাজ্য দুই মিলে কিন্তু কি করতে পারে, যে আইন তৈরি করতে পারে। যেমন শিক্ষা এমন একটি বিষয় যেই বিষয়ে আইন তৈরি করতে পারে কেন্দ্র এবং রাজ্য উভয় মিলেই। তারপরে কোশ্চেন দেখো যে লোকসভার একটি ক্ষমতা উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে অর্থ বিল শুধু লোকসভাতেই উত্থাপিত হয়। তাহলে লোকসভার এটাই একটা ক্ষমতা যে লোকসভাতে অর্থ বিল কিন্তু অর্থাৎ মানি বিল কিন্তু প্রথমে উত্থাপিত করতে হয়। রাজ্যসভাতে কিন্তু অর্থ বিল অর্থাৎ মানি বিল প্রথমেই উত্থাপিত করা যায় না। ঠিক আছে, প্রথমে লোকসভাতে উত্থাপন করতে হবে অর্থ বিল, তারপরে সেটা রাজ্যসভায় যাবে। নেক্সট কোশ্চেন দেখো যে রাজ্যসভার একটি ক্ষমতা লেখো। তাহলে উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব শুধুমাত্র রাজ্যসভাতেই উত্থাপিত হয়। যে আমাদের যে উপরাষ্ট্রপতি আছে অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, তার যে পদচ্যুতি অর্থাৎ তিনি যদি তাকে যদি পদ থেকে সরানো হয় তাহলে সেই যে প্রস্তাবটা সেটা সেটা কিন্তু শুধুমাত্র রাজ্যসভাতেই উত্থাপিত করা যায়, সেটা কিন্তু লোকসভাতে প্রথমেই উত্থাপন করা যায় না। তাহলে এটা হচ্ছে রাজ্যসভার একটি ক্ষমতা। ঠিক আছে, লোকসভার ক্ষেত্রে অর্থ বিল অর্থাৎ মানি বিল প্রথমে উত্থাপিত করতে হয়, আর রাজ্যসভার ক্ষেত্রে উপরাষ্ট্রপতির যে পদচ্যুতি সেই সম্পর্কে যে প্রস্তাবটা সেটা কিন্তু রাজ্যসভাতেই প্রথমে উত্থাপিত করতে হয়। নেক্সট কোশ্চেন দেখো যে লোকসভার স্পিকারের একটি কাজ উল্লেখ করো। তাহলে উত্তর হচ্ছে লোকসভার অধিবেশন পরিচালনা ও শৃঙ্খলা রক্ষা করা। তাহলে লোকসভা কি? লোকসভা হচ্ছে ভারতের পার্লামেন্টের নিম্ন কক্ষ, আর এই নিম্ন কক্ষে টোটাল বর্তমানে কিন্তু 543টি সিট আছে। তাহলে এই যে লোকসভা পরিচালনা করার জন্য, ঠিক আছে, এবং সেই শৃঙ্খলা রক্ষা করার জন্য কিন্তু স্পিকার কাজ করেন। অর্থাৎ স্পিকার লোকসভায় সভাপতিত্ব করেন, অর্থাৎ সেই সভা পরিচালনা করেন স্পিকার। ঠিক আছে, তাহলে স্পিকারের এটি একটা কাজ যে লোকসভার অধিবেশন পরিচালনা ও শৃঙ্খলা রক্ষা করা। নেক্সট কোশ্চেন দেখো যে সরকারি বিল কি অর্থাৎ গভর্নমেন্ট বিল।
তাহলে উত্তর হচ্ছে যে মন্ত্রীগণ যে সমস্ত বিল উত্থাপন করে এবং যে বিলের জন্য নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না তাকে সরকারি বিল বলে। তাহলে আমাদের যে মন্ত্রীরা আছে, মন্ত্রীগণ, তারা যদি কোনো বিল উত্থাপন করে তাহলে কিন্তু তাদের কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না, সেটাই হচ্ছে সরকারি বিল। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে বেসরকারি বিল কি, অর্থাৎ প্রাইভেট মেম্বার বিল কি। তাহলে উত্তর হচ্ছে যে বিল মন্ত্রী ছাড়া যে কোনো সাধারণ সদস্য উত্থাপন করতে পারেন এবং 1 মাস আগে নোটিশ দিতে হয় তাকে বেসরকারি বিল বলে। তাহলে বেসরকারি বিলের ক্ষেত্রে মন্ত্রী কিন্তু উত্থাপন করে না সেই বিলটা, মন্ত্রী ছাড়া অন্য সদস্য যদি সেই বিল উত্থাপন করে তখন সেটা বেসরকারি বিল অর্থাৎ প্রাইভেট মেম্বার বিল। আর সেই বিল উত্থাপন করার জন্য 1 মাস আগে থেকে কিন্তু নোটিশ দিতে হয়, কিন্তু সরকারি বিলের ক্ষেত্রে কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে অনাস্থা প্রস্তাব কি। এই অনাস্থা প্রস্তাব একে ইংরেজিতে বলে নো কনফিডেন্স মোশন। তাহলে উত্তর দেখো যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় লোকসভা বা বিধানসভা মন্ত্রিসভার ওপর অনাস্থা জ্ঞাপন করলে মন্ত্রিসভার পতন ঘটে। সবার অনুমতিক্রমে বিরোধী দলের সদস্যগণ সমগ্র মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। নেক্সট কোশ্চেন দেখো যে সরকারি বিল কয় প্রকার ও কি কি। তার উত্তর হচ্ছে সরকারি বিল 3 প্রকার। কি কি? অর্থ বিল, রাজস্ব বিল আর একটা হচ্ছে সাধারণ বিল। ঠিক আছে, তাহলে বিল কাকে বলে এবং এই 3টি বিল সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা আই বটনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। ঠিক আছে, তাহলে সরকারি বিল 3 প্রকার হয়, অর্থ বিল, রাজস্ব বিল আর সাধারণ বিল। নেক্সট কোশ্চেন দেখো যে ছাঁটাই প্রস্তাব কি। তার উত্তর হচ্ছে ছাঁটাই প্রস্তাব হলো লোকসভার সদস্যদের হাতে থাকা বিশেষ ক্ষমতা যার দ্বারা সরকারের পেশ করা আর্থিক লেনদেন সম্পর্কিত বিলে ছাঁটাই করার প্রস্তাব উত্থাপন করা যায়। ঠিক আছে, তাহলে উত্তরটা মনে রাখবে। আর তোমরা যদি বুঝতে চাও ভালো মতো যে ছাঁটাই প্রস্তাব কি, এই ছাঁটাই প্রস্তাবের প্রকারভেদ, সেটা কিন্তু আমি আলোচনা করেছি, তোমরা এই চ্যানেলে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে প্রতীকী ছাঁটাই কি। তাহলে উত্তর হচ্ছে সরকারের বাজেট তথা অর্থনৈতিক ব্যর্থতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদকে প্রতীকী ছাঁটাই বলে। তাহলে সরকারের যে বাজেট তথা অর্থনৈতিক ব্যর্থতার তার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদকেই কিন্তু এখানে প্রতীকী ছাঁটাই বলা হয়। তাহলে এর সম্পর্কে কিন্তু আলোচনা করেছি সেই ভিডিওটিতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে নীতিগত ছাঁটাই প্রস্তাব কি। তাহলে উত্তর হচ্ছে নীতিগতভাবে ব্যয় বরাদ্দকে অনুমোদন না দিয়ে অর্থাৎ সরকারের দাবির বিরুদ্ধাচরণ করে নামমাত্র 1 টাকা বরাদ্দ ছাঁটাই করার প্রস্তাবকে নীতিগত ছাঁটাই বলা হয়। ঠিক আছে, তাহলে এর সম্পর্কেও কিন্তু সেই ভিডিওতে আমি আলোচনা করেছি যে ছাঁটাই প্রস্তাব কি, প্রতীকী ছাঁটাই কি, নীতিগত ছাঁটাই কি, তারপরে আর্থিক ছাঁটাই কি। ঠিক আছে, ছাঁটাই প্রস্তাব সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটি কিন্তু দেখবে অবশ্যই, নাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা সব কোশ্চেন করতে পারবে নিজেরাই। তারপরে কোশ্চেন দেখো যে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব কি। তাহলে উত্তর হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থায় দৃষ্টি আকর্ষণী প্রস্তাবের মাধ্যমে জনস্বার্থ সম্পর্কিত ও গুরুত্বপূর্ণ জরুরি বিষয়ের বিভিন্ন দিক নিয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণের সুযোগ থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে লোকসভার সর্বাধিক সদস্য কত। তাহলে উত্তর হচ্ছে 552 জন। ঠিক আছে, লোকসভাতে সর্বাধিক 552 জন সদস্য থাকতে পারে, এটা ভারতের সংবিধানে উল্লেখ আছে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো আর মনে রাখবে যে বর্তমানে কিন্তু ভারতের যে লোকসভা, ঠিক আছে, সেই লোকসভাতে কিন্তু 552 জন সদস্য নেই, বর্তমানে কিন্তু 543 জন সদস্য আছেন। তাহলে কোশ্চেন যদি আসে যে বর্তমানে লোকসভায় কতজন সদস্য আছেন, 543 জন। আর যদি কোশ্চেন আসে যে লোকসভায় সর্বাধিক সদস্য কত বা কত থাকতে পারে, তাহলে উত্তর হয়ে যাবে 552। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে লোকসভার স্পিকারকে কারা নির্বাচিত করেন। তাহলে উত্তর হচ্ছে লোকসভা নির্বাচনের পর নবগঠিত লোকসভার সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার পদে নির্বাচিত করেন। অর্থাৎ প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কি হয় যে লোকসভা নির্বাচন হয়, তারপরে লোকসভা নির্বাচনের পরে আর কি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসেন। তারপরে প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদে কারা কারা থাকবেন তার একটা তালিকা তৈরি করেন, আর সেই তালিকাটা তিনি রাষ্ট্রপতির কাছে দেন, তারপর রাষ্ট্রপতি সেই মন্ত্রীদের নিয়োগ করেন। তারপরে তাদের যে একটা প্রথম অধিবেশন বসে, সেই অধিবেশনে তারাই মিলেই আর কি ঠিক করে নেয় যে কে হবেন স্পিকার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত। তাহলে উত্তর হচ্ছে 250 জন। রাজ্যসভাতে সর্বাধিক 250 জন থাকতে পারে, এটা ভারতের সংবিধানে আছে, কিন্তু বর্তমানে কিন্তু রাজ্যসভায় 250 জন সদস্য নেই, বর্তমানে আছেন 245 জন। ঠিক আছে, তাহলে যদি কোশ্চেন আসে যে বর্তমানে কতজন সদস্য আছে রাজ্যসভায়, উত্তর হবে 245। আর যদি কোশ্চেন আসে যে সর্বাধিক কতজন সদস্য থাকতে পারেন রাজ্যসভায়, তাহলে উত্তর হয়ে যাবে 250। ঠিক আছে, লোকসভাতে সর্বাধিক 552, আর বর্তমানে আছে 543, আর রাজ্যসভাতে সর্বাধিক 250, আর বর্তমানে আছে 245। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যে রাজ্যসভায় ও লোকসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করেন। তাহলে উত্তর হচ্ছে 12 জনকে রাজ্যসভায় এবং 2 জনকে
লোকসভায় মনোনীত করেন। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতির এটা ক্ষমতা আছে যে রাষ্ট্রপতি রাজ্যসভাতে 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। আর সেই যে 12 জন সদস্য তারা কোত্থেকে আসবে? তারা শিল্প, সাহিত্য, সমাজসেবা এবং আর কি বিজ্ঞান এই সমস্ত বিষয়ে যারা আর কি উৎকৃষ্ট অবদান রেখেছে তারা কিন্তু তাদেরকে কিন্তু রাষ্ট্রপতি রাজ্যসভাতে মনোনীত করেন। যেমন সচিন টেন্ডুলকর রাজ্যসভার সদস্য, তিনি কিন্তু ক্রীড়াতে তার আর কি বিশিষ্ট অবদানের জন্য কিন্তু তাকে রাজ্যসভাতে মনোনীত করেছেন রাষ্ট্রপতি। ঠিক আছে, আর লোকসভায় যে 2 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন তারা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান অর্থাৎ ইঙ্গো ভারতীয়। আর মনে রাখবে যে বর্তমানে যে এই লোকসভায় 2 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারতেন সেটা কিন্তু বর্তমানে বাতিল করা হয়েছে। ঠিক আছে, বর্তমানে কিন্তু ইঙ্গো ভারতীয় সদস্য বর্তমানে পার্লামেন্টের যে নিম্নকক্ষ লোকসভায় কিন্তু নেই। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা এই এসিকিউ টাইপ কোশ্চেনগুলি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো বা এই ভিডিওটি বারবার দেখতে পারো। ঠিক আছে, তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে। তারপরে ক্লাসে ভারতের বিচার বিভাগ থেকে কি কি এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে তার সম্পর্কে আমি সাজেশন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।